স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। টানা দুবারের পর বিরতি দিয়ে ফের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখার পক্ষে বিএনপি। এছাড়া রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে ভারসাম্য আনতে চায় দলটি। আর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন বিএনপি। এছাড়া অর্থ ও আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত দিতে পারবে, এমন সুপারিশ দলটির। জুলাই বিপ্লবে আমূল রাষ্ট্র সংস্কার জন আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় গঠিত সংস্কার কমিশনগুলো নিয়ে গঠন করা হয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারের কমিশন স্প্রেডশিটে 166টি সংস্কারের সুপারিশ করলে বিভিন্ন বিষয়ে মতনৈক্য তৈরি হয় রাজনৈতিক দলগুলোর সাথে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে সংবিধান, নির্বাচন কমিশনের মতো 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনার বিষয়ে ভিন্নমত নিয়ে ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে গত সপ্তাহে প্রথমবার বৈঠক করে বিএনপি। সেসব নিয়েই দ্বিতীয় দফায় রবিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে দলটি। আলোচনার অগ্রগতি নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের মূলনীতি নিয়ে কমিশনের সাথে ঐকমত্যে এসেছে বিএনপি। এখানে যে সমস্ত প্রস্তাব এসছে, স্থানীয় সরকারকে স্বায়ত্ত শাসন, শক্তিশালী ও আর্থিক স্বাধীনতা ইত্যাদি নিশ্চিতকরণের বিষয়ে যেটা সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব, আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে, তবে আমরা নীতিগতভাবে একমত। কথা বলেন নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স, প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতায়ন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে। নট মোর দেন 2 consecutive টার্মস একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায়, তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত। আর্টিকেল 48 সাবসেকশন 3-র পরে একটা নতুন সেকশন ইনক্লুড করা, রাষ্ট্রপতির হাতে আরও বেশি ইন্ডিপেন্ডেন্ট কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়ে যায় আইন প্রণয়নের বিষয়ে, ওনারা মোটামুটি একমত হয়েছেন আমাদের সাথে। দ্বিতীয় পর্বে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে একই জায়গায় আবারও আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উপর জোর দেয় বিএনপি। আর্টিকেল 58 এবং 58 কেয়ারটেকার সম্পর্কিত যে সমস্ত বিধানগুলো সেটা রিইনস্টেট হয়ে যাবে আমরা ধরে নিতে পারি, তবে সেটা ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রায়টা পেন্ডিং আছে রিভিউতে, সেটা ফাইনাল হওয়ার পরেই পুরোপুরি হবে। এখন প্রধান উপদেষ্টা কিভাবে, কোন ক্যাটাগরি থেকে কিভাবে আসবেন সেই পদ্ধতিগত বিষয়ে আমরা পুরোপুরি একমত হতে পারিনি। স্থানীয় সরকার স্বায়ত্তশাসন সংবিধানের মাধ্যমে নয়, আইনের মাধ্যমে করা উচিত। স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক থাকবে না, এ ব্যাপারেও বিএনপি একমত বলে জানান সালাউদ্দিন আহমেদ। এটাও আইনের মাধ্যমে করা যায়, তবে নীতিগতভাবে একমত। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের উপর সরাসরি আস্থা না রেখে সামগ্রিক সংস্কার প্রক্রিয়ায় জোর দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বলছে বর্তমান কমিশনের অধীনে নয়, বরং ঐকমত্য ও নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। প্রধান উপদেষ্টা রোডম্যাপ ঘোষণার আগেই নির্বাচন কমিশনের তৎপরতা সন্দেহের চোখে দেখছে এনসিপি। রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক হয় জাতীয় নাগরিক পার্টির 5 সদস্যের প্রতিনিধি দলের। পরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধান উপদেষ্টার আগে নির্বাচনী রোডম্যাপ নিয়ে ইসি কথা বলায় সন্দেহ প্রকাশ করেন তিনি। কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন, এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে, কিন্তু রোডম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। সংস্কারের মাধ্যমেই হবে নির্বাচন, ইসিকে সে পথে হাঁটতে আহ্বান জানান মুখ্য এই সমন্বয়ক। যাতে সংস্কারের বিষয়গুলোকে ফোকাস করা হয়ে থাকে এবং সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন আসে, সেই বিষয়ে আমরা তাদেরকে, যাতে নির্বাচন কমিশন সেদিকে ধাবিত হয়, সে বিষয়ে তাদেরকে কাজ যাতে নেয় বাংলাদেশের জনদাবির মুখে, সে বিষয়ে তাদেরকে আমরা দাবি জানিয়েছি। গত 3 নির্বাচনের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। ঋণ খেলাপিদের বিষয়ে ইসিকে নির্বাচনের 3 মাস আগে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয় বৈঠকে। ঋণ খেলাপি হয়েও এবং তাদের যে হলফনামা নির্বাচন কমিশনে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। যেসব সংস্কার প্রস্তাবনায় রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারছে না, নির্বাচনের আগেই
সমাধান হবে বলে আশা করছে জামায়াতে ইসলামী। এছাড়া শুধু বিএনপি বা ইসলামী দল নয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন তাদের যে কারোর সাথে জামায়াতের জোট হতে পারবে বলে ডিবিসি নিউজকে জানিয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 5ই আগস্ট অভ্যুত্থানের পর যতই সময় গড়াচ্ছে ততই দ্রুত নির্বাচনের দাবি উঠছে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে। জামায়াত ইসলামী চাচ্ছে প্রয়োজনীয় সংস্কার ও হত্যাকারীদের দৃশ্যমান বিচারের পর নির্বাচন, আর দ্রুত নির্বাচন চায় বিএনপি ও অন্যান্য দলগুলো। জামায়াত ইসলামী মনে করে এসব মতপার্থক্য মতবিরোধ নির্বাচনের আগেই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। ঐক্যমত্যের পরিবেশ তৈরি হয়ে যাবে, সরকার এবং দলগুলোর মধ্যে সেই আন্তরিকতা ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্ল্যাটফর্ম বলতে ইলেকশনমুখী হবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। এর বিনিময়ে নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখছে, রাজনৈতিক দলগুলোকে সেই স্বপ্ন পূরণের জন্য অনেক ছাড় দিতে হবে, উদার হতে হবে, আন্তরিক হতে হবে। পরস্পর বিতর্ক, বিভেদ, বিশৃঙ্খলা দরকার নাই। শুধু বিএনপি বা ইসলামী দল নয়, আওয়ামী বিরোধী সব দলের সাথেই জামায়াতের জোট হতে পারে জানালেন দলের সেক্রেটারি জেনারেল। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই আগস্টে ছিলাম, যারা আমরা জুলাই আন্দোলনের মিত্র, জাতীয় রাজনীতির প্রয়োজনে আওয়ামী ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে বিদায় দিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ময়দানে থাকা যে কোনো রাজনৈতিক দলের সাথে নীতিগতভাবে ঐক্যের ব্যাপারে জামাত প্রস্তুত আছে। প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলেও অভিযোগ তার। এই সুযোগে ভারত আমাদের সঙ্গে যে আচরণটা করছে এটা মোটেই বন্ধুসুলভ নয়, এবং আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আমাদের অখণ্ডতাও তো তাদের কথাবার্তায় খুব নিরাপদ নয়। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি সুবিধাপ্রাপ্ত গোষ্ঠীর কর ফাঁকি রোধে ভাঙা হচ্ছে রাজস্ব বোর্ডকে। আলাদা দুটি বিভাগ থাকলে কর সংক্রান্ত সিদ্ধান্ত না যাবে অল্প সময়, গতিশীল হবে রাজস্ব বোর্ডের কাজ, বাড়বে আহরণ। গবেষকরা বলছেন রাজস্ব বোর্ড ভাঙার চিন্তা অনেক দিনের হলেও IMF এর ঋণের শর্ত পূরণ করতেই এই পদক্ষেপ। রাজস্ব আদায় কম হওয়ার পেছনে কাজ করছে নীতিগত সিদ্ধান্তের জটিলতা। একক বিভাগের কাছে থাকায় সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। ফলে আলাদা বিভাগ থাকলে কর নীতি সংক্রান্ত বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া যাবে বলে মনে করেন গবেষকরা। রাজস্ব আদায় সংক্রান্ত বিষয়গুলো অনেক সময় নীতিগত সিদ্ধান্তের জটিলতা, নীতি সিদ্ধান্তগুলোর ভিতরে ইনকনসিস্টেন্সি, আদায়ের সংক্রান্ত সময়কালে বিভিন্ন রকমের উদ্ভূত জটিলতার কারণে নীতি পরিবর্তনের প্রয়োজন, এরকম বিভিন্ন কিছুর সাথে সম্পর্কিত। সুতরাং এই বিষয়গুলো একটি একক ইউনিটের কাছে থাকলে যেটি হয় যে এগুলোর সুনির্দিষ্টভাবে এই জিনিসগুলো আলাদাভাবে সুস্থ মাথায়, শান্ত মাথায় এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটি অনেক সময় কষ্টকর হয়, এবং অনেক সময় যেটা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে এই সিদ্ধান্তগুলো নেওয়া যায় না। মানতে হবে নীতি ও বাস্তবায়নের ফারাক। দুই বিভাগের মধ্যে কাজের বন্টন হতে হবে ভারসাম্যের ভিত্তিতে, মত দেন সাবেক এই রাজস্ব কর্মকর্তা। নীতির কাজ কিন্তু অনেক কম, বাস্তবায়নের কাজ অনেক বেশি। সুতরাং এই দুটো ডিভিশনের মধ্যে এমনভাবে কাজ বন্টন করতে হবে যাতে করে একটা ব্যালেন্স থাকে। নীতি এবং বাস্তবায়ন এই দুটার মধ্যে কিন্তু সার্বক্ষণিক একটা সমন্বয় প্রয়োজন, কারণ একজনের ইনপুট আরেকজন ব্যবহার করতে হবে। রাজস্ব বোর্ড ভেঙে দুটি বিভাগ করার বিষয়টির সফলতা নির্ভর করবে নির্বাচিত সরকারের বাস্তবমুখী পরিকল্পনার উপর। এক্ষেত্রে নিয়োগের বিষয়টি গুরুত্বপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। দাম্পত্য জীবনের সুখের সংজ্ঞা কি? সেই সুখ আসলে কিসে? সফলতা, বিত্ত কিংবা সন্তান জন্মের মধ্যে কি দাম্পত্যের সব সুখ? আবার সন্তান না হয় অনেকে হতাশাগ্রস্ত কিংবা বেছে নিচ্ছেন বিচ্ছেদের পথ। তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে জুলিয়া শিমন দম্পতি। মা বাবা হতে না পারার অপূর্ণতাকে জয় করেছেন অন্যরকম ভালোবাসায়। একে অপরকে মমতায় আগলে রেখে বেছে নিয়েছেন বিশ্ব ভ্রমণের পথ। চেনাশোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায়ে তাই আবার খুঁজি নিজে। সলিল চৌধুরীর গানের কথার মতোই অচেনাকে চেনা ও জানার অনুসন্ধিৎসু দম্পতি বাংলাদেশি জুলিয়া পারভিন ও শহীদুল আলম শিমন ঘুরে বেড়ান দেশ থেকে দেশে, আরোহণ করেন পাহাড় পর্বতে।
সফটওয়্যার প্রকৌশলী সিমন দীর্ঘদিন চাকরি করেছেন বহুজাতিক প্রতিষ্ঠানে। জুলিয়াও চাকরি করতেন, পরে গড়ে তোলেন আবাসন ও গাড়ির ব্যবসা। একসময় জানতে পারেন নিঃসন্তান হয়েই কাটাতে হবে বাকি জীবন। এমন সত্য মেনে নিয়েই সিদ্ধান্ত নেন বাকিটা পথও একসাথে কাটাবেন, তবে ভিন্নভাবে। তাই চাকরি, ব্যবসা সবকিছু বিসর্জন দিয়ে জমানো অর্থে বেছে নিয়েছেন স্থলপথে দেশ থেকে দেশে ঘুরে বেড়ানো আর পাহাড় পর্বতে আরোহণের মতো অ্যাডভেঞ্চারাস জীবন। এই যে জিওগ্রাফিক্যাল যে চেঞ্জেস, যে মানুষের কালচারাল যে চেঞ্জেস, ফুড হ্যাবিটস, ভাষা, তো এইগুলো আসলে খুব বেশি এক্সপ্লোর, এনজয় করা যায় আপনি যখন বাই রোডে যান। 20,000 কিলোমিটার, 10 কান্ট্রিজ, ওটা আমরা নিজেদের গাড়ি আমরা ক্যাম্পার করে নিয়েছিলাম ব্যাক সাইডে। ওখানে আমি রান্না করতে পারবো, আমি ওখানে ঘুমাতে পারবো, আমার পুরো ওয়ার্ডরোব ক্লোজেট, কাপড় চোপড়ের মধ্যে ছিল। নিজেদের গাড়ি চালিয়ে এখন পর্যন্ত ঘুরে বেরিয়েছেন 42টিরও বেশি দেশ। আরোহণ করেছেন আফ্রিকার সুউচ্চ পর্বত মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট কেনিয়া, ইউরোপের মাউন্ট এলব্রুস, রাশিয়ার মাউন্ট চেগেট। আমরা 8 মাস ট্রেনিং করে কেনিয়ার বিভিন্ন পর্বতে, জঙ্গলে টেন্টিং করা, হাইকিং করা, কনফিডেন্স গ্রো করলো, তখনই আমরা মাউন্ট কিলিমাঞ্জারো জয় করার চিন্তা করি। মাউন্ট কিলিমাঞ্জারো উঠতে আমাদের টোটাল সময় লেগেছিল 7 দিন। যখন সামিতে পৌঁছাই এমন ঝড় শুরু হলো, মানে স্নো পড়া, ঝড় হওয়া। এসব ভ্রমণের বাঁকে বাঁকে ছিল মিশ্র অভিজ্ঞতা। কোথাও পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা, কোথাও খুইয়েছেন গুরুত্বপূর্ণ গ্যাজেট, এমনকি গিরিপথে গাড়ি উল্টে বেঁচে ফিরেছেন মৃত্যুর দুয়ার থেকে। সবচেয়ে বড় যে আমাদের জন্য সীমাবদ্ধতা বলবো, ব্যাড এক্সপিরিয়েন্স না, সেটা হচ্ছে আমাদের ভিসা। বাংলাদেশিদের যে ভিসাতে, ভিসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এক্সপিডিশন শর্ট করে চলে আসতে হচ্ছে। মোম্বাসা শহর থেকে 20 কিলোমিটার দূরে আমাদের গাড়িটা স্লো পাংচার হয়ে ওটা পরে ওখানে রোল করে, গাড়ি পুরা গ্লাস পুরা ভেঙে যায়, গাড়ির মধ্যে যা জিনিস ছিল সব বের হয়ে চলে আসে। নিঃসন্তান হলে যেখানে দম্পতিদের প্রকাশ্যে বা অপ্রকাশ্যে সামাজিক হেনস্থার শিকার হতে হয়, সেই ট্যাবুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমৃত্যু একসাথে থাকার এমন বন্ধন শিক্ষণীয় হতে পারে পশ্চাৎপদ মানসিকতা ধারণকারীদের জন্য। একটা গাছ লাগান, বড় হওয়ার পরে দেখা গেল গাছটা ফল দিতে পারছে না, তখন কি আপনি গাছটাকে কেটে ফেলবেন জাস্ট বিকজ সে ফল দিতে পারছে না? তো আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা এরকম। প্রত্যেকটা মানুষের জার্নি হয়তো ডিফারেন্ট, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে সব কিছু আসলে আমাদের হাতে থাকে না, যেটা আমাদের হাতে থাকে না সেটা নিয়ে আফসোস করে কিছু নাই। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ, ঢাকা। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি চালুর পর বহুজাতিক পণ্য ডেলিভারি প্রতিষ্ঠান DHL এক্সপ্রেস $800 বেশি দামি পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানো বন্ধ রেখেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্বের যে কোনো দেশের প্রতিষ্ঠান থেকে মার্কিন ভোক্তাদের কাছে পাঠানো চালান সাময়িকভাবে স্থগিত রাখবে বলে জানিয়েছে DHL। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভেতর বা বিজনেস টু বিজনেসের আওতায় থাকা চালানগুলো এখনও চালু রাখবে তারা, তবে সেগুলোর ক্ষেত্রেও পণ্য পৌঁছাতে দেরি হতে পারে। এর আগে $2,500 পর্যন্ত মূল্যের পণ্য কাগজপত্রের সামান্য ঝামেলা পেরিয়েই যুক্তরাষ্ট্রে ঢুকতে পারত। তবে ট্রাম্পের নতুন শুল্ক কাঠামো ঘোষণার পর এই সীমা কমিয়ে আনা হয়। এদিকে $800 কম মূল্যের পণ্যের ওপরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে হোয়াইট হাউস, বিশেষ করে চীন ও হংকং থেকে পাঠানো চালানগুলোর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হচ্ছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, চীনে অবস্থানরত অনেক ব্যবসায়ী অবৈধ পণ্য লুকিয়ে প্রকৃত তথ্য গোপন করে যুক্তরাষ্ট্রে পাঠান, আর তা ঠেকাতেই এই উদ্যোগ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।